প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক অনুষ্ঠান উন্নয়নে প্রতিবন্ধী দেখার জন্য। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প্রতিবন্ধী ব্যক্তিদের, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এই দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী যুগ যুগ ধরে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ যে সনদ রয়েছে, এই সনদ বাস্তবায়নে তারা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে, আন্দোলন করে আসছে এবং কিছু কিছু দেশ এই সনদ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের দেশে সরকার এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের অধিকার বাস্তবায়নে অনেক দূর এগিয়েছে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। চলুন দেখা যাক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উপর একটি প্রতিবেদন। 15 অক্টোবর 43তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। আন্তর্জাতিকভাবে এই দিবস উদযাপন করা হয় সাদাছড়ি ব্যবহারকারী ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতকরণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির নিরাপত্তার প্রতীক হচ্ছে সাদাছড়ি, অর্থাৎ সাদাছড়ি ব্যবহারকারী অবশ্যই একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে তাদের জন্য নির্ধারিত কোটা ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের আইন রয়েছে। এই আইনসমূহ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে যে সকল সরকারি ও বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বিপিকেএস উল্লেখযোগ্য। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ বাস্তবায়ন এবং তাদের উপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পার্সন ও মানবাধিকার কর্মীদের উপস্থিতিতে এই ধরনের অসংখ্য সভা সেমিনারের আয়োজন করে আসছে। এই ধরনের কার্যক্রমের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের গৃহীত উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূল শিক্ষা ব্যবস্থা, সহজ গম্যতা এবং কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়াদি গুরুত্বের সাথে বিবেচিত হয়ে আসছে। সচিব মহোদয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস সারা পৃথিবীতে অত্যন্ত জাঁকজমকভাবে, তাৎপর্যপূর্ণভাবে এটা পালন করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তাদের যে অধিকার এবং তাদের যে ন্যায্য রাইটসগুলি আছে সেগুলি স্টাবলিশ করার জন্য, সারা দেশের মানুষকে, অপ্রতিবন্ধী মানুষদেরকে সচেতন করার জন্য, প্রশাসনকে গোচরীভূত করার জন্য এই কার্যক্রম তারা করছে। তো আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জাতিসংঘ যে অধিকার বিষয়ক সনদ রয়েছে সেখানেও আমরা স্বাক্ষর করেছি। তো এই বিশাল জনগোষ্ঠী, আমাদের দেশে WHO-র মতে বলা হচ্ছে প্রায় 22 লক্ষ সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। তাদের উন্নয়নের জন্য, তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি, এটা একটু যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আসলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আমরা যে কথা বলবার সুযোগটি পেয়েছি সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বর্তমান সরকার প্রথমত প্রতিবন্ধী বান্ধব সরকার, সকল প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের কার্যক্রম আছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য বেশ কিছু কার্যক্রম আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা গ্রহণ করেছি। বেশ কিছু কার্যক্রম চলমান আছে। মূলত আমাদের যে সমাজসেবা অধিদপ্তর আছে এবং আমাদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে, এই দুটো প্রতিষ্ঠান থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজগুলো করছি। আমাদের দেশে 64টি জেলার 27টি জেলায় এদের জন্যে দৃষ্টি প্রতিবন্ধী সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় এই 27টি জেলায় ডরমিটরি আছে
এখানে প্রতিটি ডরমিটরিতে 10 জন করে দৃষ্টি প্রতিবন্ধী নিখরচায় থাকতে পারে, পড়তে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে। এবং এইখানে এই সমন্বিত শিক্ষা কার্যক্রমের অধীনে এদের তো যেহেতু বিশেষ প্রয়োজন, বিশেষ কেয়ার দিতে হয়, স্কুলের পরে তারা যখন ডরমিটরিতে থাকে তাদেরকে ব্রেইল পদ্ধতিতে পড়াবার জন্যে, শিক্ষা দেবার জন্যে প্রত্যেকটা ডরমিটরিতে একজন করে রিসোর্স টিচার আছে। তারা স্পেশালাইজড, তারা দে আর ট্রেইনড ইন দেয়ার সাবজেক্ট। এরা আছেন, এদের সঙ্গে আরও সহকারীরা আছেন, এরা এইভাবে শিক্ষা পায়। আর বাকি যে 37টি রয়ে গেল, সেই 37টিতে আমরা আবার ডরমিটরি স্থাপন করব 54 কোটি টাকায়। এটি কার্যক্রম এই বছরে শুরু হবে, এটি একনেকে এটি পাশ হয়েছে। তারপরে ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজগুলো আমরা করছি, আমাদের যে প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র আছে, সেই সেবা কেন্দ্রের মধ্যে আমরা প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্যে লো ভিশন ট্র্যাক আমরা রেখে দিয়েছি। একটা ব্রেইল বোর্ড আছে যেখানে হাত দিয়ে ব্রেইল পদ্ধতিতে দিক নির্দেশনা আছে, তারা বুঝতে পারে কার রুমটি কোন দিকে, কে কীভাবে যাবে। তাদের থাকবার বিশেষ ব্যবস্থা আছে। তারপরে এদের জন্যে বিশেষ করে এদের চিকিৎসা দেয়া বা এদের কেয়ার নেবার জন্যে আলাদা ব্যবস্থা আছে। এবং এই আলাদা ব্যবস্থাকে আমরা আরেকটু সম্প্রসারিত করেছি। এই মাসের 16 তারিখ থেকে ইসলামিক চক্ষু হাসপাতাল যে আছে সেখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। প্রথম ব্যাচে 8 জন ট্রেনিং পাবে, পরে আরও পাবে। এভাবে করতে করতে আমাদের যে 15টি সাহায্য সেবা কেন্দ্র অলরেডি আছে, আরও 20টা আমরা এস্টাবলিশ করবো। এবছরের শেষে হবে 35টি। এই 35টিতে তারা নিযুক্ত হবে যারা দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ করে সেবা দিতে পারে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা সুবিধার আওতায় আনতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু উল্লেখযোগ্য পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। তার মধ্যে দৃশ্যমান দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী র্যাম্প ও টয়লেটের ব্যবস্থাকরণ। তাছাড়া শিক্ষার্থীদের উৎসাহিত ও আর্থিক সহায়তা করতে সরকারিভাবে নগদ অর্থ বরাদ্দের কর্মসূচিও বাস্তবায়িত হচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে। আমাদের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3 জন প্রতিবন্ধী ছাত্র আছে। তারা প্রত্যেকেই সরকার থেকে উপবৃত্তির টাকা পাচ্ছে নিয়মিত, মাসিক 100 টাকা হারে। এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার আবারও তালিকা চেয়েছে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিরাজিত প্রতিবন্ধকতাগুলো অপসারণ করার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের অত্যাবশ্যকীয় দাবি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক এবং শিক্ষা সহায়ক উপকরণ। একইভাবে অন্যান্য ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একই ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ রয়েছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, 4র্থ বর্ষ। আচ্ছা জাহিদ, আপনার কাছে আমি জানবো যে এই যে সাদা ছড়ি আপনি ব্যবহার করছেন, আর আমাদের এই যে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস, এই দিবসের সাথে এই সাদা ছড়ির গুরুত্বটা কি এবং এই সাদা ছড়ি নিরাপত্তা দিবসকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন, কেন এটা উদযাপন করেন, এটা একটু জানতে চাই। সাদা ছড়ি নিরাপত্তা দিবসের বিশেষ গুরুত্বটা হচ্ছে এখানেই যে এই দিনটিতে অন্তত দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে পুরো বিশ্ব আমাদেরকে নিয়ে ভাবে, অন্তত একটি দিন ভাবে যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কি করা উচিত, তাদের কি অধিকার আছে, কি দাবি দাবা আছে সেটা শোনে। এই জন্যই আমাদের কাছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। আর তাছাড়া এই যে আমরা সাদা ছড়িটি দেখছি, যেটা হচ্ছে শান্তির প্রতীক, সাদা রং, যেটা দেখলে মানুষ বুঝতে পারবে যে ও দৃষ্টি প্রতিবন্ধী, তাকে আমাদের সহযোগিতা করতে হবে। এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে বিল্ড আপ করার জন্যই মূলত আমাদের এই বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসটা পালন করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে যে সকল কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, তার ফলে প্রতিবন্ধিতা বিষয়ে সর্বস্তরের মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তারপরও সাদা ছড়ি ব্যবহারকারী ব্যক্তির নিরাপত্তা যদি অল্প বয়স্ক সদ্য হেল্পার থেকে প্রমোশন নিয়ে ড্রাইভারের আসনে বসা অথবা অবৈধ পথে লাইসেন্স সংগ্রহ করা কোনো অদক্ষ ড্রাইভারের কাছে ন্যস্ত হয়, তখন সাদা ছড়ি ব্যবহারকারী ব্যক্তির নিরাপত্তা কতটুকু সংরক্ষিত হবে, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের
এই প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস এ বিষয়ে কিছু জানা আছে? জানা নেই। এই যে আমাদের দেশে কিছু মানুষ সাদা ছড়ি নিয়ে রাস্তা পার হয়, দেখছেন কখনো? কেন সাদা ছড়ি ব্যবহার করে? সাদা ছড়ি সাদা ছড়ি। হ্যাঁ, দেখছেন কখনো সাদা ছড়ি নিয়ে রাস্তা পার হয়? দেখেননি? যে আমাদের দেশে রাস্তাঘাটে যে পার হয় সাদা ছড়ি নিয়ে যে মানুষগুলি, এদের সম্বন্ধে বোঝেন কিছু? জি না। বোঝেন না? যারা অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা রাস্তা যখন পারাপার করে তখন আপনাদের কোনো দায়িত্ব আছে? আছে। কি দায়িত্ব? গাড়ি ব্রেক করে রাখা, তারপরে পার করে দেওয়ান্তি। তাহলে তো গাড়িতে উঠতে চাই, উড়ান্তি উঠাই দিবেন? 9 সিট আছে তো প্রতিবন্ধীর লেগে আছে। জি। এই 9 সিট তারা বসতে বসতে পারবে। পারবে। যদি অনেক বেশি লোক বসে পড়ে আগে থেকে তারপরে উঠাই দিবেন? হ্যাঁ, তারপরে উড়ায় সিট দেওয়ার তারপর অনুমতি আছে। এটা আপনি যেমন জানেন, আপনার যে হেল্পার যে ওখানে আছে সে কি জানে? হ্যাঁ, পুলিশ সবাই টাবি জানে। জানে। জি। দর্শক মণ্ডলী, কথা বলছি ডিসি ট্রাফিক ইস্ট ইকবাল হোসেনের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস এটা আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। আমাদের দেশে অসংখ্য মানুষ দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের সহজ গম্যতার একটা বিষয় রয়েছে। যেহেতু আপনি ট্রাফিক ডিভিশনে রয়েছেন একটা দায়িত্বে, আপনার কাছে আমি জানবো যে আপনাদের পক্ষ থেকে কি ধরনের আইনগত সহযোগিতা আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পাচ্ছেন, এই বিষয়টা একটু যদি বলেন। ধন্যবাদ মীর ভাই, অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি উত্থাপন করেছেন আজকে। এটা আমাদের এমনি যে আমাদের ওইভাবে আমাদের যে ট্রাফিক, আমাদের ফিল্ড লেভেলে আমাদের যে সমস্ত লোকজন যারা কাজ করছে এই ধরনের প্রতিবন্ধীদের আমরা কিন্তু সহায়তা করে থাকি এবং আমরা বিভিন্ন এটা আমরা দেখি সবসময়, এটা মানবিক দৃষ্টিকোণ থেকেই আপনাদের যারা সদস্য আছে তারা কিন্তু সহযোগিতা করে আসছে। এক্স্যাক্টলি। আমরা আইনগতভাবে কোনো কিছু আপনাদেরকে বলা আছে কিনা এই বিষয়টা যদি একটু জানতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এমনি যখন ধরেন আমাদের কতগুলো সভা হয়, ট্রাফিক কনফারেন্স হয়, তারপরে আমাদের কল্যাণ সভা হয়, তখন আমাদের গ্যাদারিংটা থাকে। গ্যাদারিং থাকলে তখন আমরা আমাদের যারা আন্ডার কমান্ড আছেন, কনস্টেবল, সার্জেন্ট বা ট্রাফিক ইন্সপেক্টর, এদের সাথে আমরা এগুলো নিয়ে কথা বলি এবং তাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়, মানুষের কাছে যেন আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে, দৃষ্টি প্রতিবন্ধীদের যেন তাদের চলাফেরার পথে যেন আমরা একটু সহায়তা করতে পারি। আর আইনগত দিক থেকে যখনই আমাদের কাছে যে ইনস্ট্রাকশন আসে, আমরা অত্যন্ত যে পুলিশ একটা ডিসিপ্লিন সার্ভিস, সেটা আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং গুরুত্বের সাথে আমরা দেখে থাকি। প্রতিবন্ধিতাকে পরাজিত করেছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন। আইন বিষয়ে লেখাপড়া করে আইন পেশায় কাজ করছেন আর 10 জন অপ্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সমান তালে। অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমাণ করেছেন প্রতিবন্ধিতা তার জীবনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রেরণার উৎস। কথা বলছি মোশাররফ হোসেন মজুমদার, পেশায় আইন ব্যবসায়ী। উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের হাইকোর্টে উনি কাজ করছেন। আপনি এই যে লেখাপড়া শিখেছেন দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে এবং আইন পেশায় আজকে আসছেন, অনেক দূর লেখাপড়া করতে হয়েছে আপনাকে। এই যে দীর্ঘ সময় লেখাপড়া করতে কি কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, সেই অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আপনার এই পর্যায়ে আসবে তারা যাতে এই সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য আপনার কি উপদেশমূলক থাকবে বা কোনো সাজেশন বা কোনো মতামত থাকবে কিনা সরকারের কাছে, এই বিষয়টা একটু জানবে। শিক্ষাক্ষেত্রে আমাদের যথেষ্ট ব্রেইল বই পাওয়া যায়নি, কারণ লয়ের উপরে কোনো ব্রেইল বই ছাপানো হয় না এদেশে। এছাড়া ব্রেইলের শিক্ষা যে উপকরণগুলো সেগুলো অত্যন্ত সীমিত আকারে ছিল, হয়তো 2-1টা ক্যাসেট রেকর্ডার আমরা পেয়েছিলাম। আমরা সাধারণত যেহেতু ব্রেইল বইয়ের অভাব, সেজন্য আমাকে ক্লাস নোটের উপর বেশি নির্ভর করতে হতো, আর কিছু কিছু বই নিজেই তৈরি করে নিতে হতো ব্রেইল পদ্ধতিতে। তাছাড়া ক্যাসেট রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করে আমাকে সেটা শুনতে হতো এবং রিডার সার্ভিসের মাধ্যমে একাধিক মাধ্যমকে অবলম্বন করে আমাদের লেখাপড়ার এই প্রতিবন্ধকতাগুলোকে আমাকে দূর করতে হবে। এখন যে আপনি আইন পেশায় রয়েছেন, এখন কি সমস্যা হচ্ছে আপনার, এই বিষয়টা একটু যদি বলেন। এই ক্ষেত্রে আমাকে যে প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে তা হলো আইনের বই বা বিভিন্ন লয়ের যে রিপোর্টগুলা আমাদের দেশে তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কোনোটাই আমি ব্রেইলে পাচ্ছি না। কাজে সেক্ষেত্রে আমাকে কমপ্লিটলি রিডার সার্ভিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আর আমার যে বইগুলো বা আমার যে কেসের ব্রিফ, সেগুলোকে আমাকে অন্যের সাহায্য নিয়ে পড়তে হচ্ছে।
সম্প্রতি যে সুযোগটা আমরা পেয়েছি এটা কিন্তু আগে ছিল না প্রযুক্তির বদৌলতে। সেটা হলো কম্পিউটার প্রযুক্তিতে একটা জস সফটওয়্যার আছে, সেটা টকিং সার্ভিস দেয়, স্ক্রিনটা পড়ে দেয়। সেটার মাধ্যমে কিন্তু এখন কিছু কিছু ডকুমেন্ট যেগুলো মানে প্রিন্ট করা ডকুমেন্ট সেগুলো আমরা পড়তে পারি। কিন্তু হাতের লেখা দলিলপত্রের জন্য কিন্তু এখনও আমার সহযোগিতার সাহায্য নিতে হচ্ছে, এবং কেসটা যখন আমি কোর্টে প্রেজেন্ট করি তখন ব্রেইল পদ্ধতিতে আমার নোটশিটটা আমি তৈরি করে এনে সেখানে প্রেজেন্ট করি। এখন যারা আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনরা রয়েছেন তাদের জন্য তাদের সুবিধার্থে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারিভাবে, এই বিষয়টার জি, উপরে যদি একটু এখন আলোকপাত যেটা করেন। হচ্ছে আমাদের এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন যাবতই চলে আসছে, যার জন্য লেখাপড়ার ক্ষেত্রে একটা স্থবিরতা, আমাদের শিক্ষার হার কম। তবে আগের তুলনায় অবস্থার অনেক উন্নতি ঘটছে। আমরা আশা করছি যে যেমন স্কুলে ভর্তি, যেটা আমি বলি, স্কুলে ভর্তির ক্ষেত্রে একসময় প্রত্যাখ্যান করা হতো একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বা দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে, কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা ছিল গত 2009 সালে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে বা অন্যান্য প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। যদি কেউ করে তাহলে তার জন্য দণ্ডনীয় হবে। তো সেই ঘোষণার পরে কিন্তু ভর্তির সুযোগটা এখন দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী শিশুরা পাচ্ছেন, কিন্তু ভর্তির পরে যে স্কুলের অবকাঠামোটা তাদের অনুকূল করা, তাদের পরিবেশটা একটা উপযোগী পরিবেশ তাদের জন্য তৈরি করা, অর্থাৎ আপনি বলতে বিশেষ করে চাচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দেওয়া। সেই পরিবেশটা আমরা এখনো তৈরি না, করতে না, পারিনি। না, শিক্ষা অর্থাৎ উপকরণ- প্রতিবন্ধী বান্ধব যে পরিবেশ দরকার Right, সেটা right. আমরা এখনো তৈরি করতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছে আমাদের সরকার। দেশের মোট জনসংখ্যার শতকরা 10 ভাগ অর্থাৎ 1,60,00,000 মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। তার মধ্যে WHO এর তথ্য মতে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা 22 লক্ষ। বিশাল এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশে প্রায় 10 ভাগ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। তাতে দেখা যায় প্রায় 1,60,00,000 মানুষ প্রতিবন্ধী। এর মধ্যে WHO মতে দেখা যাচ্ছে যে প্রায় 22 লক্ষ মানুষ সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে আমাদের মেইন স্ট্রিমে আনার জন্য, আমাদের উন্নয়নের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বেশ কিছু আইন আপনারা তৈরি করছেন এবং তাদেরকে আমাদের মেইন স্ট্রিমে আনার চেষ্টাও করে যাচ্ছেন। তো এই বিষয়গুলি আমাদের কোন পর্যায়ে আছে এটা একটু জানতে চাই। মূলত আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি আমাদের সমাজের একটা অবহেলা থাকলেও ইদানিংকালে আমাদের যা অ্যাসেসমেন্ট, যা আমরা মূল্যায়ন করে যা পেয়েছি, যে দৃষ্টি প্রতিবন্ধীদেরই খুব সহজে কিন্তু মূল স্রোতধারা ফিরিয়ে আনা যায়। আমাদের সচিব মহোদয় মধ্যে আপনাকে ইতিপূর্বে বলেছেন যে আমরা জাতীয় অন্ধ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র টঙ্গী থেকে আরম্ভ করেছি, এবং অন্ধ প্রশিক্ষণপ্রাপ্ত যে পুরুষরা তাদের জন্য চাকরির ব্যবস্থা আমরা করেছি, এবং অন্ধ প্রতিবন্ধীরা যাতে সহজে বিদ্যালয়ে ভর্তি হতে পারে তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, এবং কঠোর নির্দেশনামা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যে দলীয় ম্যানিফেস্টো আছে তার মধ্যে লেখা আছে যে এই অসচ্ছল প্রতিবন্ধী অসহায় মানুষদের মূল স্রোতধারায় আমাদের ফিরিয়ে আনতেই হবে। এই পর্যায়ে আমরা প্রায় সব স্কুলগুলোতেই এখন প্রতিবন্ধীদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করেছি, প্রতিবন্ধী শিশুদের জন্য ভাতার ব্যবস্থা করেছি, এবং মিড টাইম টিফিনের ব্যবস্থা করেছি, এবং প্রতিবন্ধী সন্তানদের পিতামাতাদেরও আর্থিক সাহায্য দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। স্যার, এখানে আরেকটা জিনিস যে আমরা একটু বুঝতে পেরেছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে আপনাদের এই সার্বিক কার্যক্রমের ফলে। এখন প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেমন আছে, ওদের কিন্তু চাহিদা বা প্রয়োজন অন্যান্য মন্ত্রণালয়েও কিন্তু আছে, শিক্ষাতে আছে, স্বাস্থ্যতে আছে, কৃষিতেও আছে। তো সেই সব ক্ষেত্রে সেখানে যখন তাদের যেতে হয় তখন তাদেরকে এই বিষয়গুলিকে নিয়ে একটা আন্তঃ মন্ত্রণালয় কোনো আইন তৈরি করা যায় কিনা, যেখানে প্রতিবন্ধী বান্ধব একটা আইন থাকবে, সহজ গম্যতা থাকবে, ওদের অ্যাক্সেসিবিলিটি থাকবে, সেই বিষয়টাকে কি আপনারা কোনো চিন্তা করতে পারেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম দিকেই এই সরকার আসার পরেই তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমাদের ম্যানিফেস্টোতে ওই কথা আছে যে আমাদের অসচ্ছল প্রতিবন্ধী অক্ষম মানুষ সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্যে প্রতিবন্ধীদের জন্য যা কিছু করার সরকার তা করবে। ইতিমধ্যে প্রতিবন্ধী ছেলেদেরই, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী যারা, তাদের প্রশিক্ষণ দিয়ে
আমরা চাকুরির ব্যবস্থা করেছি এবং আপনি শুনে এবং একটা কোটাও আপনারা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং খুব কঠোরভাবে এই কোটা মানার জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ে বেশ কিছু প্রতিবন্ধী ছেলে চাকরি পেয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাকরিতে প্রবেশের বছর প্রতিবন্ধীদের জন্য, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 40 বছর পর্যন্ত নিয়ে গেছেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS এর সহায়তায় দেশে প্রায় 91টির মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন তৈরি হয়েছে। এই 91টি সংগঠনের সমন্বয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের যে মোর্চাটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজেবল পিপলস অর্গানাইজেশন, NADPO। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ বাস্তবায়নে এই প্রতিষ্ঠানটি সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার পেতে কাজ করে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি শিরিন আক্তার। উনি বেশ কয়েকটা সংগঠনের সাথে জড়িত রয়েছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। আমি তার সাথে কথা বলবো। আপনি কি কি সংগঠনের সাথে জড়িত এই বিষয়ে এটা যদি একটু বলেন। ধন্যবাদ। আমি বর্তমানে সমন্বয়কারী হিসেবে কাজ করছি ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনস NADPO এবং ভাইস প্রেসিডেন্ট উইমেন উইথ ডিসেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন WDDF এবং রিসেন্টলি সাউথ এশিয়া ডিসেবিলিটি ফোরাম SADF এর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ যে সনদ রয়েছে এই সনদ বাস্তবায়নে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তির যে সংগঠনগুলি রয়েছে তাদের মাধ্যমে সরকারও কাজ করছে। এটা কোন পর্যায়ে আছে এবং এটার মাধ্যমে আমাদের কী ধরনের সুবিধা হতে পারে প্রতিবন্ধী জনগোষ্ঠীর? বর্তমানে বাংলাদেশ এই সনদ দের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে এই সনদের আলোকে বিভিন্ন আইন এবং নীতিমালাগুলো এই সনদের আলোকে নতুন করে প্রণয়ন এবং সংশোধনের চেষ্টা করছে। বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন হিসেবে একটি নতুন